এক মিনিট একটু ওয়েট করো, আমি জাস্ট এটাকে শেয়ার করব, ঠিক আছে, স্ক্রিন শেয়ারিং। একটু শুধু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো, সব সব হ্যাঁ সব স্যার। হ্যাঁ হ্যাঁ, কি কি লেখা আছে একটু বলো, কি লেখা আছে? ডিএনএ রেপ্লিকেশন। হ্যাঁ, ঠিক আছে। দেখ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব মলিকুলার বায়োলজির, সেটি হলো ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে আমাদের অনেক কিছু বুঝতে হবে অ্যাকচুয়ালি। তো ডিএনএ রেপ্লিকেশন পড়তে গেলে প্রথমেই একটা কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে, সেটা হলো সেন্ট্রাল ডগমা। তাহলে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা। আমি আগের দিন তোমাদের ক্লাসে ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে বলেছিলাম। সুতরাং প্রথমেই এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো সেন্ট্রাল ডগমা। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন্স আসে, হয়তো 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিল যে সেন্ট্রাল ডগমা কাকে বলে, তখন আমি যে বিষয়টা বলবো সেটা লিখতে হবে। ঠিক আছে, সেন্ট্রাল ডগমা প্রথম যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন সেই সায়েন্টিস্টের নাম হলো ক্রিক। তাহলে ক্রিক প্রথম সেন্ট্রাল ডগমা আবিষ্কার করেন। হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা? সেন্ট্রাল ডগমা হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ওকে, এবং যে পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, বা এক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে এমআরএনএ তৈরি হয় বা মেসেঞ্জার আরএনএ, এবং যে পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে তিন তিন রকম যে প্রসিডিওর, সো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলবো রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। সুতরাং বিজ্ঞানী ক্রিক কি বললেন? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, অর্থাৎ বিজ্ঞানী ক্রিকের মতে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতিকে তিনি একসঙ্গে বললেন সেন্ট্রাল ডগমা। এটা পরীক্ষাতে আসে। কিন্তু বর্তমানে সেন্ট্রাল ডগমার একটি রিভার্স রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে সেন্ট্রাল ডগমা নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, তাকে বলা হচ্ছে নিউ ফর্ম অফ দ্য সেন্ট্রাল ডগমা। তাহলে এই নিউ ফর্মটা কি হতে পারে? নিউ ফর্মে যেটা বলা হচ্ছে যে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সুতরাং ডিএনএ থেকে এমআরএনএকে আমরা যদি ট্রান্সক্রিপশন বলি, তাহলে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। সুতরাং এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এই পদ্ধতিতে যে উৎসেচক কাজ করে তার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং এটা দেখা যায় রেট্রোভাইরাসে, বিভিন্ন রেট্রোভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়, যেমন এইচআইভি ভাইরাস বা এইডস রোগ সৃষ্টিকারী হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি দেখা যায়। সুতরাং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্সলেশন। এই তিনটি পদ্ধতিকে বিজ্ঞানী ক্রিক বললেন সেন্ট্রাল ডগমা। কিন্তু এমআরএনএ থেকে ডিএনএ যদি তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এটা রেট্রোভাইরাসে দেখা যায়, এবং এটাই হলো সেন্ট্রাল ডগমার মডিফাইড রূপ বা সেন্ট্রাল ডগমার পরিবর্তিত রূপ। তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো একটু বলে দিই। সেটা হলো রেপ্লিকেশন সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, ওকে। সো ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো রেপ্লিকেশন, তারপরে যেটা পড়তে হবে সেটা হলো ট্রান্সক্রিপশন, এবং থার্ড যেটা পড়তে হবে সেটা হলো ট্রান্সলেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো প্রোক্যারিওটিক কোষে, অর্থাৎ যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই সমস্ত কোষে কিভাবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়, তোমাদের সিলেবাসে এই বিষয়টাই আছে। অর্থাৎ কোলাই কোষে বা অ্যাসেরিকিয়া কোলাই কোষে কিভাবে এই সেন্ট্রাল ডগমা সম্পন্ন হয় এটাই তোমাদেরকে জানতে হবে, ওকে। এবং রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতি প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হয়। একটি হলো ইনিশিয়েশন, একটি হলো ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে কি? স্টার্টিং। ইনিশিয়েশন মানে শুরু। ইনিশিয়েশন মানে হলো আরম্ভ, ঠিক আছে। সুতরাং রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতি তিনটি ধাপে সম্পন্ন হয় বা তিনটি স্টেপসে সম্পন্ন হয়। প্রথম যে স্টেপ সেটা হলো ইনিশিয়েশন, এই বিষয় সম্বন্ধে জানতে হবে।
সেকেন্ড যে স্টেপ সেটা হলো এলঙ্গেশন। এলঙ্গেশন মানে হলো বৃদ্ধিকরণ দশা, এলঙ্গেট মানে হলো বৃদ্ধি হওয়া, সুতরাং এলঙ্গেশন। এবং থার্ড যে স্টেপ, সেই থার্ড স্টেপকে আমরা বলবো টার্মিনেশন। ওকে, সুতরাং রেপ্লিকেশনেরও ইনিশিয়েশন, এলঙ্গেশন এবং টার্মিনেশন পড়তে হবে, ট্রান্সক্রিপশনেরও ইনিশিয়েশন, এলঙ্গেশন এবং টার্মিনেশন পড়তে হবে, এবং ট্রান্সলেশনেরও ইনিশিয়েশন, এলঙ্গেশন এবং টার্মিনেশন পড়তে হবে। প্রধানত এটা হলো মলিকুলার বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমেই যেটা লিখেছি সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন। সুতরাং এক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে পড়াবো। এবং ডিএনএ রেপ্লিকেশন প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হয়, যেটা বলছিলাম যে তিনটি ধাপ থাকবে, একটি হলো ইনিশিয়েশন, একটি হলো এলঙ্গেশন এবং আর একটা হলো টার্মিনেশন। তাহলে প্রথম যে ধাপ বা প্রথম যে স্টেপ, সেই স্টেপকে আমরা বলবো ইনিশিয়েশন। এই ইনিশিয়েশন কিভাবে হয় এই বিষয়টা সম্বন্ধেই প্রথমে আমি তোমাদেরকে বলবো। ওকে, কিন্তু এটা বলতে গেলে ডিএনএ রেপ্লিকেশনে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস। সুতরাং রেপ্লিকেশনে ডিফারেন্ট এনজাইমস কাজ করে। রেপ্লিকেশন পদ্ধতিতে কি করবে? ডিফারেন্ট এনজাইমস কাজ করবে। ওকে, অর্থাৎ বিভিন্ন রকমের উৎসেচক রেপ্লিকেশন ঘটাতে সাহায্য করবে। তাহলে রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কি? রেপ্লিকেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা ডিএনএর কপি হয়। কোনো একটা ডিএনএর কি হবে? কপি হবে। যেমন ধরা যাক আমরা কোনো কাগজ আমরা যেমন জেরক্স করি, সেরকম ডিএনএ জেরক্স হবে। ওকে, সুতরাং ধরা যাক তুমি কোনো জেরক্সের সেন্টারে গেছো, সেখানে একটা কাগজের পাতা দিলে, দিয়ে বললে যে জেরক্স করে দাও, তাহলে সেখান থেকে তুমি কটা জিনিস পাবে? একটা জেরক্স পাবে, সো দিস ইজ এ জেরক্স, এবং আর একটা তোমাকে অরিজিনাল ফেরত দেবে। ঠিক আছে, সুতরাং একটা আমরা যদি জেরক্স করি তাহলে আমরা কটা কাগজ পাবো? দুটো কাগজ পাবো। তাহলে এটাকে আমরা বলবো পেরেন্টাল ডিএনএ। এটাকে আমরা কি বলবো? পেরেন্টাল ডিএনএ, অর্থাৎ যেখান থেকে ডটার ডিএনএ তৈরি হয়, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় ডটার ডিএনএ। সুতরাং একটা পেরেন্টাল ডিএনএ থেকে আমরা কটা ডটার ডিএনএ পাবো? একটা ডিএনএ আর দুটো ডিএনএ। তাহলে দুটো স্ট্র্যান্ড, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিএনএতে দুটি স্ট্র্যান্ড বা তন্ত্রী থাকে, এবং এই তন্ত্রীগুলি যে বন্ড দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। সুতরাং এই যে দুটি স্ট্র্যান্ড, তার পরিবর্তে আমরা কটা স্ট্র্যান্ড পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। সুতরাং আমরা দুটো ডটার ডিএনএ পাবো। তো এই যে পদ্ধতি, দিস প্রসিডিওর ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিকে আমরা ডুপ্লিকেশন বলতে পারি, যে পদ্ধতিতে কোনো একটা পেরেন্টাল ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হয়। কিন্তু কিভাবে এই সমগ্র ঘটনা ঘটে? সুতরাং কোনো একটা পেরেন্টাল ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হয়, কিন্তু কিভাবে এই সমগ্র ঘটনা ঘটে? এই সমগ্র ঘটনা কারা ঘটায়? এই সমগ্র ঘটনা ঘটায় ডিফারেন্ট টাইপের এনজাইমস বা বিভিন্ন রকমের উৎসেচক। তো কিভাবে এই বিভিন্ন রকমের উৎসেচক এই রেপ্লিকেশন পদ্ধতি ঘটায় সেটাই আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে যেটা বলবো সেটা হলো ডিফারেন্ট টাইপের এনজাইমস, অর্থাৎ কত রকমের এনজাইম আছে। এবং আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ব, এই ডিফারেন্ট টাইপের এনজাইম সম্বন্ধে যে স্টাডি করা, তাকেই বলা হয় এনজাইমোলজি। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এনজাইমোলজি। সুতরাং প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের এনজাইমোলজি, অর্থাৎ কত রকমের এনজাইম ডিএনএ রেপ্লিকেশনে কাজ করে। ওকে, সো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের এনজাইমোলজি। হয়েছে? তাহলে এরপরে আমরা চলে আসছি এনজাইমোলজিতে। এবার দেখো, আমি আরেকবার টোটাল বিষয়টা আমি বলে দিই, অনেকে পরে জয়েন করেছে। সুতরাং আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন, এবং ডিএনএ রেপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা পেরেন্টাল ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, এবং আমরা যখন তিনটে আমাদের সেন্ট্রাল ডগমার প্রসেস পড়তে হবে, একটা রেপ্লিকেশন, একটা ট্রান্সক্রিপশন এবং একটা ট্রান্সলেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটি পদ্ধতি তিনটি ধাপে সম্পন্ন হয়। একটি হলো ইনিশিয়েশন, একটি হলো এলঙ্গেশন এবং আরও একটা হলো টার্মিনেশন। সুতরাং আমরা যখন রেপ্লিকেশন পড়বো, এই তিনটি ধাপই আমাদেরকে পড়তে হবে, তিনটি স্টেপসই আমাদেরকে পড়তে হবে। এবং রেপ্লিকেশনের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা কি? সেটা হলো ডিফারেন্ট টাইপের এনজাইমস, অর্থাৎ রেপ্লিকেশনে
কত বিভিন্ন রকমের এনজাইম কাজ করে বা এনজাইমোলজি। ওকে, প্রথম যে রেপ্লিকেশনের যে এনজাইম তোমাদেরকে জানতে হবে, প্রথম যে এনজাইমসটা, সেই এনজাইমটার নাম হলো হেলিকেজ। সেই এনজাইমকে আমরা কি বলবো? হেলিকেজ। তাহলে ফার্স্ট এনজাইম হলো হেলিকেজ। হোয়াট ইজ দিস হেলিকেজ এনজাইম? আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন যখন হয়, অ্যাকচুয়ালি ডিএনএ যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে ডিএনএতে দুটি স্ট্র্যান্ড বা দড়ি থাকে। এটি একটি স্ট্র্যান্ড এবং এটা হলো আরও একটা স্ট্র্যান্ড, এবং এই দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে কোন বন্ড দিয়ে যুক্ত থাকবে? এই দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। তাহলে রেপ্লিকেশন পদ্ধতিতে প্রথমেই কি হবে? তাহলে এই দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। রেপ্লিকেশন পদ্ধতিতে প্রথমেই যে এনজাইমসটা আসে, সেই এনজাইমটার নাম হলো হেলিকেজ, যেটা আমি লিখলাম যে হেলিকেজ। ডিএনএর এই যে দুটি স্ট্র্যান্ড, এই দুটি স্ট্র্যান্ডকে বলা হয় ডাবল হেলিক্স স্ট্রাকচার। সুতরাং এমন একটা এনজাইম যেটা এই ডাবল হেলিক্স স্ট্রাকচারকে ভেঙে দেয়, সেই এনজাইমকেই আমরা বলবো হেলিকেজ। দেন হোয়াট উইল বি দ্য ফাংশনস অফ দিস হেলিকেজ? হেলিকেজ ব্রেক হাইড্রোজেন বন্ড। ওকে, ব্রেক হাইড্রোজেন বন্ড। সুতরাং ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড আছে, এই দুটি স্ট্র্যান্ডের মধ্যে বর্তমান হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়, এবং তার ফলে ডিএনএর দুটি স্ট্র্যান্ড এই রকমভাবে সেপারেটেড হয়ে যায়। তাহলে এটা হলো ফাংশন অফ দ্য হেলিকেজ এনজাইম। সুতরাং হেলিকেজ হলো এমন একটা এনজাইম, যে এনজাইমটা ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড আছে, এই দুটি স্ট্র্যান্ডের মধ্যে বর্তমান হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়, এবং তার ফলে ডিএনএর দুটি স্ট্র্যান্ড বা দড়ি, স্ট্র্যান্ড মানে হলো দড়ি, সুতরাং এই দড়ি পরস্পরের সঙ্গে সেপারেটেড হয়ে যায়, পরস্পর থেকে এরা আলাদা হয়ে যায়। দ্যাট মিন্স তারা সেপারেটেড হয়ে যায়। যখন সেপারেটেড হয়ে গেল, এরপরে আরও একটা এনজাইম শেষে কাজ করে, সেই এনজাইমটার নাম হলো এসএসবি। তাহলে সেকেন্ড যে এনজাইম, সেই এনজাইমকে আমরা বলবো এসএসবি। এসএসবি মানে কি? এসএসবি মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এগুলো ইংরাজিতেই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? সো এসএসবি মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সেকেন্ড যে এনজাইম যেটা এলো, সেই এনজাইমটার নাম হলো এসএসবি, বা তাকে আমরা বলবো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন কি কাজ করে? দেখো, ডিএনএতে এই যে দুটি স্ট্র্যান্ড এঁকেছি, অ্যাকচুয়ালি ডিএনএর এই দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে এই রকমভাবে পেঁচিয়ে থাকে, অর্থাৎ একটা ডাবল হেলিক্সাল ফর্মে থাকে। যখন কোনো দড়িকে আমরা যখন খুলি, সুতরাং দড়ির মধ্যে এই যে পেঁচ যেটা আছে, এটাকে বলে টরসান ফোর্স। দড়ি, দুটো দড়ি যখন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যেমন কাঁটা দড়ির আমরা যদি এক্সাম্পল নিই, তাহলে এক্ষেত্রে দড়িকে আমরা যদি খুলি, তাহলে কি হবে? দুটো দড়ি আমরা পাবো, অর্থাৎ দুটো স্ট্র্যান্ড আমরা পাবো, দুটো সুতো আমরা পাবো। সুতরাং এই সুতো দুটো যেভাবে যুক্ত থাকে যে ফোর্স দিয়ে, সেই ফোর্সকে আমরা কি বলবো? টরসান ফোর্স, ঠিক আছে? সুতরাং আমরা যখন কোনো কাঁটা দড়িকে আমরা যদি খুলি, তাহলে কি হবে? সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। কেন আগের অবস্থায় ফিরে আসতে চাইবে? কারণ তার মধ্যে টরসান ফোর্স কাজ করে। টরসান মানে যে ফোর্স গুটিয়ে দেয় কোনো কিছুকে, ঠিক আছে? সো টরসান ফোর্স অ্যাকচুয়ালি এই সময় কাজ করে। তাহলে ডিএনএ যখন দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়, টরসান ফোর্সের জন্য তারা আবার এই রকম ফর্মে চলে আসতে চায়। যাতে এরকম ফর্মে যাতে চলে আসতে না পারে, সেই কারণের জন্য একটা এনজাইমস এসে লাগে ডিএনএ দুটো স্ট্র্যান্ডে। সেই এনজাইমটার নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যখন ডিএনএর স্ট্র্যান্ডের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যখন ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে, তখন কি হবে? তখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো, এখানে যুক্ত হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, এবং তার ফলে দুটি স্ট্র্যান্ডের মধ্যে যে টরসান ফোর্স আছে, সেই টরসান ফোর্স রিমুভ হয়ে যাবে। সো দিস আর কল্ড সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, যেটা ডিএনএর দুটো সেপারেটেড স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, 3 নম্বর যে এনজাইমস আমরা যেটা দেখব, সেই এনজাইমটার নাম হলো টোপো আইসোমারেজ। সেই এনজাইমটার নাম হলো টোপো আইসোমারেজ, ঠিক আছে? তাহলে থার্ড যে এনজাইম, সেই এনজাইমটা কি? টোপো আইসোমারেজ। দেন দ্য থার্ড এনজাইম টোপো আইসোমারেজ। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনে এই যে হাইড্রোজেন বন্ড ভেঙে যাচ্ছে, এই হাইড্রোজেন বন্ডগুলোকে আর আগের অবস্থায় আসতে দেয় না।
থার্ড যে এনজাইম, সেই এনজাইমটার নাম হলো টোপো আইসোমারেজ, বা টোপো আইসোমারেজের আরও একটা নাম হলো ডিএনএ গাইরেজ। টোপো আইসোমারেজের আর একটা নাম কি? ডিএনএ গাইরেজ। এগুলো পরীক্ষাতে আসে। ডিএনএ গাইরেজ কি কাজ করে? প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ। অ্যাকচুয়ালি ডিএনএ গাইরেজ, এই যে টরসন ফোর্স যেটা বলছিলাম, এই টরসন ফোর্সকে ডিএনএ গাইরেজ রিমুভ করে। ওকে, সুতরাং টরসন ফোর্সকে কি করে? ডিএনএ গাইরেজ রিমুভ করে। দেন রিমুভ দ্য টরসন ফোর্স, অর্থাৎ ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড আছে, এই দুটি স্ট্র্যান্ড এ পরস্পরকে সুতোর মতো যে পেঁচিয়ে থাকে, এটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চায় বা রিকয়েলিং হতে চায়। এই যে যে শক্তির প্রভাবে এটা রিকয়েলিং হতে চায় তাকে বলে টরসন ফোর্স। তাহলে টোপো আইসোমারেজ কি করবে? এই টরসন ফোর্সকে রিমুভ করে দেবে। ঠিক আছে, অর্থাৎ প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে কি? অর্থাৎ ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড এইভাবে পেঁচিয়ে আছে, এটাকে বলে সুপার কয়েলিং। দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যাওয়ার পরে তারা যাতে আবার আগের অবস্থায় ফিরে আসতে না পারে, সেই কাজে সাহায্য করে টোপো আইসোমারেজ। দেন দিস উইল রিমুভ দ্য টরসন ফোর্স অর প্রিভেন্ট সুপার কয়েলিং। ঠিক আছে, তাহলে ডিএনএর এরা সুপার কয়েলিংয়ে বাধা দেয়। এটা হলো ডিএনএর রেপ্লিকেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এনজাইম। আমরা যেটা পড়ছি ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস, তাহলে প্রথম এনজাইম দেখলাম হেলিকেজ, যেটা হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়। সেকেন্ড এনজাইম দেখলাম সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, যেটা এই যে দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে সেপারেটেড হয়ে আছে পরস্পর থেকে, তাদের সঙ্গে যুক্ত করে এবং তার ফলে আর পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। থার্ড টাইপের যে এনজাইমস আমরা দেখলাম, সেই এনজাইমকে আমরা বলবো টোপো আইসোমারেজ বা গাইরেজ, যেটা রিমুভ দ্য টরসন ফোর্স অ্যান্ড প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং, অর্থাৎ টরসন ফোর্সকে সেটা রিমুভ করে এবং তখন আর ডিএনএ আর সুপার কয়েলড হতে পারে না। ঠিক আছে, নেক্সট যে এনজাইম আমরা নেব, সেই এনজাইমসটার নাম হলো, নেক্সট যে এনজাইমস 4 নাম্বার যে এনজাইমস, সেই এনজাইমটার নাম হলো প্রাইমেজ। তাকে আমরা বলবো আরএনএ প্রাইমেজ। ওকে, সো ফোর্থ টাইপ অফ এনজাইম, দিস ইজ নোন অ্যাজ আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ কি কাজ করে? আরএনএ প্রাইমার প্রোক্যারিওটসে থাকে এবং এবং এটা আরএনএ প্রাইমার তৈরি করে। সো দ্য আরএনএ প্রাইমেজ সিনথেসাইজ আরএনএ প্রাইমার, সিনথেসাইজ আরএনএ প্রাইমার, অর্থাৎ রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমেজ আরএনএ প্রাইমার তৈরি করে। হোয়াট ইজ দিস আরএনএ প্রাইমার? আরএনএ প্রাইমার আর কিছুই নয়, একটা ছোট্ট আরএনএ। ঠিক আছে, সো দিস ইজ এ স্মল আরএনএ। প্রধানত এতে 3 থেকে 10টি নিউক্লিওটাইড থাকে এবং এর দুটি প্রান্ত থাকবে, একটা হচ্ছে 5 প্রাইম এন্ড আর একটা হলো 3 প্রাইম OH প্রান্ত। ঠিক আছে, সুতরাং এটা হলো একটা শর্ট আরএনএ। তাহলে আরএনএ প্রাইমার আমরা কাকে বলবো? আরএনএ প্রাইমার হলো একটা ছোট্ট আরএনএ যেটা 3 থেকে 10টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং এর দুটি প্রান্ত থাকবে, একটা 5 প্রাইম এন্ড আর একটা হলো 3 প্রাইম OH এন্ড। আমি তোমাদেরকে আগের দিন যখন ডিএনএ স্ট্রাকচার যখন বলেছিলাম, তখন বলেছিলাম যে ডিএনএ দুটো স্ট্র্যান্ডেরও কিন্তু দুটো প্রান্ত থাকবে, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। ঠিক আছে, সুতরাং আরএনএ এক্ষেত্রে যে ছোট্ট যে আরএনএ, এই ছোট্ট আরএনএকে কে তৈরি করবে? এই ছোট্ট আরএনএকে তৈরি করবে যে উৎসেচক, তার নাম হলো আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার অ্যাকচুয়ালি কি কাজ করে আমরা একটু দেখে নিই যে হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দিস আরএনএ প্রাইমার। দেখো, এটা যদি ডিএনএ হয়, সো দিস ইজ এ ডিএনএ। ওকে, ধরা যাক এটা 3 প্রাইম প্রান্ত আর এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। তাহলে ডিএনএর এটা হলো একটা দড়ি, এই দড়ির এই রকম জায়গাতে আরএনএ প্রাইমার লাগতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো 5 প্রাইম এন্ড আর এটা হলো 3 প্রাইম OH এন্ড, এটা হলো আরএনএ প্রাইমার হয়েছে। সুতরাং এই আরএনএ প্রাইমার এই জায়গাটায় এরকমভাবে লেগে যায়। তাহলে ডিএনএর এখানে ধরা যাক অ্যাডেনিন আছে, তাহলে আরএনএ প্রাইমারে কি থাকবে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। ঠিক আছে, আবার ফের ধরা যাক এক্ষেত্রে ডিএনএতে ধরা যাক থাইমিন আছে, তাহলে এক্ষেত্রে থাইমিন আছে, তাহলে আরএনএর প্রাইমারে কি থাকবে? এখানে অ্যাডেনিন। এরকমভাবে 3 থেকে 10টা নিউক্লিওটাইড যুক্ত আরএনএ প্রাইমার উইল বি রিকোয়ার্ড বা প্রয়োজন হবে ডিউরিং দ্য টাইম অফ ডিএনএ রেপ্লিকেশন। এবং এই আরএনএ প্রাইমার তৈরি করবে কোন এনজাইমস? আরএনএ প্রাইমার তৈরি করবে আরএনএ প্রাইমেজ এনজাইম। ঠিক আছে, এই যে ছোট্ট আরএনএ প্রাইমার, এটাকে বলা হয় অলিগো নিউক্লিওটাইড। অলিগো মানে কি? ছোট।
স্মল মানে অনেক ছোট, বাট অলিগোনিউক্লিওটাইড মানে মিডিয়াম অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। সুতরাং এটাকে বলা হয় অলিগোনিউক্লিওটাইড। তাহলে তোমাকে যদি বলে যে আরএনএ প্রাইমেজের ফাংশন কি, তখন এই বিষয়টা তোমাদেরকে বলতে হবে। ওকে, থার্ড টাইপের যে এনজাইম, ফিফথ টাইপের যে এনজাইম, সরি থার্ড না, ফিফথ টাইপের যে এনজাইম, সেই এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ। তাহলে 5 নাম্বার যে এনজাইম, সেই এনজাইমকে আমরা কি বলবো? ডিএনএ পলিমারেজ। ওকে, সো দ্য ফিফথ টাইপ অফ এনজাইম, দিস ইজ নোন এজ ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, প্রোক্যারিওটিক কোষে 3 রকমের ডিএনএ পলিমারেজ থাকে। একটি হলো ডিএনএ পলিমারেজ 1, 3 রকমের ডিএনএ পলিমারেজ থাকবে। একটি হলো ডিএনএ পলিমারেজ 1। সেকেন্ড টাইপের যে ডিএনএ পলিমারেজ থাকবে সেটি হলো ডিএনএ পলিমারেজ 2। থার্ড টাইপের যে ডিএনএ পলিমারেজ থাকবে সেটি হলো ডিএনএ পলিমারেজ 3। সুতরাং প্রোক্যারিওটিক কোষে মোট 3 রকমের ডিএনএ পলিমারেজ থাকে। চলো এবার আমরা দেখে নেই যে ডিএনএ পলিমারেজগুলোর কাজ কি। ডিএনএ পলিমারেজ 1 কি কাজ করবে? রেপ্লিকেশনের সময় প্রাইমারকে রিমুভ করবে। ঠিক আছে, তাহলে রেপ্লিকেশনের সময় এরা কি করবে? আরএনএ প্রাইমারকে রিমুভ করবে। তাহলে দিস উইল রিমুভ আরএনএ প্রাইমার। তাহলে রেপ্লিকেশনের সময় এরা আরএনএ প্রাইমারকে রিমুভ করবে, কারণ ডিএনএর মধ্যে কোনো আরএনএ থাকলে হবে না। ঠিক আছে, সুতরাং রেপ্লিকেশনের সময় রিমুভ আরএনএ প্রাইমার বা আরএনএ প্রাইমারকে রিমুভ করবে অ্যান্ড ফিল গ্যাপ, অর্থাৎ ওই জায়গায় যে শূন্যস্থান পূরণ হবে, শূন্যস্থান হবে সেটাকে পূরণ করবে। সুতরাং যখন রেপ্লিকেশন হয় আরএনএ প্রাইমার অবশ্যই লাগে, কিন্তু এই আরএনএ প্রাইমার আফটার কমপ্লিশন অফ দ্য রেপ্লিকেশন কোনো আরএনএ থাকলে হবে না। তো এই আরএনএকে দূর করবে কে? আরএনএকে দূর করবে ডিএনএ পলিমারেজ 1, এবং তার ফলে এই জায়গাটায় যে গ্যাপ তৈরি হবে, যে ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাটাও কিন্তু পূরণ করবে ডিএনএ পলিমারেজ 1। সেই জন্য ডিএনএ পলিমারেজকে 1কে বলা হয়। যাই হোক, সুতরাং এটা হলো ডিএনএ পলিমারেজ 1। এবং ডিএনএ পলিমারেজ 1 প্রথম আবিষ্কার করেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হলো কর্নবার্গ। সেই জন্য ডিএনএ পলিমারেজ 1কে বলা হয় কর্নবার্গের এনজাইম। সো দিস ইজ নোন অ্যাজ কর্নবার্গস এনজাইম। ওকে, সেই জন্য ডিএনএ পলিমারেজ 1কে আমরা কি বলবো? কর্নবার্গসের এনজাইম। ঠিক আছে, সেকেন্ড যে ডিএনএ পলিমারেজ, সেই ডিএনএ পলিমারেজের নাম হলো ডিএনএ পলিমারেজ 2। যদি রেপ্লিকেশনের সময় কোনো ভুল হয়, তখন এই ডিএনএ পলিমারেজ 2 তাকে রিপেয়ার করে। সুতরাং এটা যে কাজে সাহায্য করে সেটা হলো ডিএনএ কে রিপেয়ার করে। ঠিক আছে, দিস ইজ দ্য ফাংশন অফ ডিএনএ পলিমারেজ 2। এরপরে যেটা আছে সেটা হলো ডিএনএ পলিমারেজ 3। এটাই হলো অ্যাকচুয়ালি রেপ্লিকেটিভ এনজাইম। সো দিস ইজ মেজর রেপ্লিকেটিভ এনজাইম, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনে যে এনজাইমটা সাহায্য করে সেই এনজাইমটাই হলো ডিএনএ পলিমারেজ 3। ঠিক আছে, তাহলে এটা হলো প্রধান রেপ্লিকেটিভ এনজাইম। দেখো ডিএনএ পলিমারেজ 3কে কেমন দেখতে? ডিএনএ পলিমারেজ 3কে অনেকটা এই রকম দেখতে, এবং ডিএনএ পলিমারেজ 3 এর ফাংশন হচ্ছে ডিএনএতে যে দুটি স্ট্র্যান্ড আছে, একটা 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত, সো দিস ইজ দ্য 5 প্রাইম এন্ড, আর এটা হলো 3 প্রাইম এন্ড, আর এটা 3 প্রাইম এন্ড, আর এটা হলো 5 প্রাইম এন্ড। সুতরাং এই যে ক্ল্যাম্প তোমরা দেখতে পাচ্ছ, দিস আর কল্ড অ্যাজ দ্য ক্ল্যাম্প। ঠিক আছে, তাহলে ডিএনএ পলিমারেজ 3 এতে দুটো ক্ল্যাম্প থাকবে। একটা ক্ল্যাম্প 5 প্রাইম থেকে 3 প্রাইমের সঙ্গে যুক্ত হবে, আর একটা ক্ল্যাম্প 3 প্রাইম থেকে 5 প্রাইমের সঙ্গে যুক্ত হবে। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি ডিএনএ পলিমারেজের মেন টাইপস এবং তাদের ফাংশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনে তোমাদেরকে বললাম যে ডিফারেন্ট টাইপের এনজাইমস কাজ করবে, যেমন হেলিকেজ হাইড্রোজেন বন্ডকে ভাঙবে, তার ফলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে যাবে। সেকেন্ড যেটা, সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেছে, এই দুটি স্ট্র্যান্ডের সঙ্গে আবার যুক্ত হবে, তার ফলে ডিএনএর মধ্যে আর কোনো হাইড্রোজেন বন্ড তৈরি হবে না। এরপরে যে এনজাইমটা আছে তার নাম টোপো আইসোমারেজ বা গাইরেজ। এটা কি কাজ করে? ডিএনএ সাধারণত সুপার কয়েলিং, অর্থাৎ ডিএনএ দুটি স্ট্র্যান্ড পরস্পরকে এইভাবে পেঁচিয়ে থাকে। তাহলে টোপো আইসোমারেজ যদি এই পেঁচটা যদি খোলা হয়, তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। আগের অবস্থায় যদি ফিরে আসতে চায়, তখন তাকে আমরা বলবো রিকয়েলিং, সুতরাং বা সুপার কয়েলিং ফর্ম। সুতরাং টোপো আইসোমারেজ কি কাজ করবে? রিমুভ দ্য টরশন ফোর্স,
বা যে ফোর্সের জন্য ডিএনএ আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে তাকে বলে টরশন ফোর্স এবং প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং। ফোর্থ যে এনজাইম সেটা হলো আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ আরএনএ প্রাইমার তৈরি করবে। হোয়াট ইজ দিস আরএনএ প্রাইমার? আরএনএ প্রাইমার হলো ছোট আরএনএ, যে ক্ষেত্রে 3 থেকে 10টা নিউক্লিওটাইড থাকে বা অলিগো নিউক্লিওটাইড থাকে এবং এর দুটি প্রান্ত থাকবে, একটা 5 প্রাইম এন্ড আর একটা হলো 3 প্রাইম ওএইচ এন্ড। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো ডিএনএ পলিমারেজ। 3 রকমের ডিএনএ পলিমারেজ প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়। ডিএনএ পলিমারেজ 1 যেটা প্রাইমারকে রিমুভ করে এবং গ্যাপ ফিল করে, ডিএনএ পলিমারেজ 2 যেটা ডিএনএ রিপেয়ার করে, এবং থার্ড যে এনজাইম সেটা হলো ডিএনএ পলিমারেজ 3 যেটা হলো প্রধানত রেপ্লিকেশনে সাহায্য করে। সুতরাং তোমাকে যদি কোয়েশ্চেন্স দেয় যে কোন এনজাইম রেপ্লিকেশনে সাহায্য করে, তখন এই তিনটেই লিখতে হবে, কিন্তু প্রধান কোন এনজাইম যদি বলে তখন তোমাকে লিখতে হবে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এর দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে দুটি ক্ল্যাম্প আছে। একটি ক্ল্যাম্প 5 প্রাইম থেকে 3 প্রাইম পেরেন্টাল ডিএনএর সঙ্গে যুক্ত হবে, আর একটা ক্ল্যাম্প 3 প্রাইম থেকে 5 প্রাইম পেরেন্টাল ডিএনএ এর সঙ্গে যুক্ত হবে। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস হুইচ আর ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন পদ্ধতিতে এই সমস্ত এনজাইমসগুলো প্রধানত অংশ নেয়। ওকে দিলাম। ওকে, এবারে আমরা যেটা দেখব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি অ্যাকচুয়ালি কিভাবে সম্পন্ন হয়। ওকে, ডিএনএ রেপ্লিকেশনের আমি এনজাইমস সম্বন্ধে তোমাদেরকে বলে দিয়েছি। তো এবার যেটা দেখব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বিজ্ঞানীরা বলছেন যে ডিএনএ রেপ্লিকেশন 3 রকম ভাবে হতে পারে। সুতরাং টাইপস অফ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হওয়া, তাকেই আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। সুতরাং কত রকম পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে। তার মানে কি, আমি যেটা বলছিলাম যে তুমি কোনো একটা কাগজ নিয়ে গেলে, ওই কাগজ তুমি জেরক্স মেশিনে দিলে সেখান থেকে দুটো কাগজ পেলে, এটা একটা প্রসেস হতে পারে। অথবা কোনো প্রিন্টারে দিলে প্রিন্টার থেকে হলো, এটা একটা প্রসেস হতে পারে। সেরকমভাবে একটা ডিএনএ যার জেরক্স করবো আমরা এবং তার ফলে দুটো ডিএনএ পাবো, সেটা কত রকম ভাবে হতে পারে, কত রকম ফ্যাশনে হতে পারে। ফ্যাশন মানে কি, কত রকম পদ্ধতিতে হতে পারে। সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য ফ্যাশন। ওকে, তাহলে কত রকম ফ্যাশনে হতে পারে, ঠিক আছে, আমরা কত রকমের জামা কাপড় পরতে পারি, সেটাই তো ফ্যাশন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন কত রকম ফ্যাশনে হতে পারে। ধরা যাক এটা হলো একটি ডিএনএ, যে ডিএনএ রেপ্লিকেশন হবে। আমি বলেছিলাম যে যে ডিএনএ রেপ্লিকেশন হয় তাকে আমরা বলবো পেরেন্টাল ডিএনএ। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, পেরেন্টাল ডিএনএ। আর এটা হলো পেরেন্টাল স্ট্র্যান্ড, এবং এই পেরেন্টাল স্ট্র্যান্ডকে বলা হয় ওল্ড স্ট্র্যান্ড। এই পেরেন্টাল স্ট্র্যান্ডকে আমরা কি বলবো, পুরানো স্ট্র্যান্ড। একটা পদ্ধতিতে বলা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে পুরানো পেরেন্টাল ডিএনএর কোনো রকম পরিবর্তন হয় না। বলছে কোনো রকম পরিবর্তন হবে না। যেমন তুমি যদি জেরক্স করতে দাও, তোমার অরিজিনাল কাগজের কোনো রকম পরিবর্তন হবে না। তার পরিবর্তে শুধু তুমি কি পাবে, তার পরিবর্তে তুমি পাবে একটা নতুন ডিএনএ। ঠিক আছে, সো আমরা কি কি পাবো, উই উইল ফাউন্ড এ নিউ ডিএনএ, একটা নতুন ডিএনএ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা পুরানো ডিএনএ পাবো। সো দিস ইজ দ্য ওল্ড ডিএনএ। ওকে, সুতরাং একটা ডিএনএ থেকে আমরা দুটো ডিএনএ পেলাম, একটা পুরানো ডিএনএ আর একটা নতুন ডিএনএ। সুতরাং এক্ষেত্রে পেরেন্টাল ডিএনএর কোনো রকম পরিবর্তন হয় না। এই ধরনের যে রেপ্লিকেশন পদ্ধতি তাকে বলা হয় কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলবো, বিজ্ঞানীরা নাম দিচ্ছেন এটাকে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি, যার কোনো পরিবর্তন হয় না। সো দিস ইজ কল্ড কনজারভেটিভ রেপ্লিকেশন। ঠিক আছে, একজনকে কোনো জিনিস আমরা বোঝাচ্ছি, সে বুঝতেই চাইছে না, সো সে নিজের সিদ্ধান্তে অটল হয়ে আছে, এটাকে বলে কনজারভেটিভ মানসিকতা। সুতরাং কোন একটা পেরেন্টাল ডিএনএ এ কি করছে, একটা নতুন ডিএনএ তৈরি করছে। সুতরাং এই ধরনের যে রেপ্লিকেশন তাকে আমরা বলবো কনজারভেটিভ রেপ্লিকেশন। সেকেন্ড টাইপের রেপ্লিকেশনে আমরা চলে আসি। সেকেন্ড টাইপের রেপ্লিকেশনে তাহলে এক্ষেত্রে একটা পেরেন্টাল ডিএনএ আছে, এটা হলো পেরেন্টাল ডিএনএ দুটো স্ট্র্যান্ড, অর্থাৎ দুটি ওল্ড স্ট্র্যান্ড। সেকেন্ড টাইপের রেপ্লিকেশনে বলা হচ্ছে যে পেরেন্টাল ডিএনএর এই দুটি স্ট্র্যান্ড লেন্থ অনুযায়ী ছোট ছোট খণ্ডে পরিণত হয়। বলছে যে পেরেন্টাল ডিএনএর দুটো স্ট্র্যান্ড কি হবে, লেন্থ অনুযায়ী
ছোট ছোট খণ্ডে পরিণত হবে এবং প্রত্যেকটা খণ্ড ছাঁচ হিসাবে কাজ করবে এবং প্রতিটা খণ্ডে এইভাবে আবার নতুন নতুন খণ্ড তৈরি হবে। কালো কালারে আমি নতুন এঁকেছি, ঠিক আছে। সুতরাং এইভাবে বিভিন্ন ফ্র্যাগমেন্ট বা খাঁজ তৈরি হবে এবং একটি ডিফারেন্ট টাইপের ফ্র্যাগমেন্ট তৈরি হবে। ফ্র্যাগমেন্ট মানে কি? ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যেগুলো আর কি সেপারেটেড হয়ে গেছে লেন্থ অনুযায়ী, এক্ষেত্রে ফ্র্যাগমেন্ট তৈরি হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওল্ড ডিএনএর যে ফ্র্যাগমেন্টগুলো সেগুলো টেমপ্লেট হিসাবে কাজ করবে। টেমপ্লেট মানে হলো ছাঁচ, টেমপ্লেট মানে কি? ছাঁচ। এবং এক্ষেত্রে কি তৈরি হবে? মেনি ফ্র্যাগমেন্টস। সুতরাং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অসংখ্য ফ্র্যাগমেন্টস। সো মেনি ফ্র্যাগমেন্টস মানে কি? ফ্র্যাগমেন্টস মানে খণ্ড। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য খণ্ড তৈরি হবে। এই রকম ফ্যাশনে যদি রেপ্লিকেশন হয় তাকে বলা হয় ডিসপারসিভ রেপ্লিকেশন। ডিসপারসিভ মানে কি? ডিসপারসিভ মানে হচ্ছে ছড়িয়ে পড়া। সো দিস ইজ কল্ড ডিসপারসিভ মেথড, ঠিক আছে, বা দিস ইজ কল্ড ডিসপারসিভ ফ্যাশন। তাহলে রেপ্লিকেশন পদ্ধতি কনজারভেটিভ পদ্ধতিতে হতে পারে, রেপ্লিকেশন পদ্ধতিতে ডিসপারসিভ পদ্ধতিতে হতে পারে। থার্ড টাইপের যে রেপ্লিকেশন পদ্ধতি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পদ্ধতি থার্ড টাইপের, সেটা কি হবে? থার্ড টাইপের যে রেপ্লিকেশন পদ্ধতি, এক্ষেত্রে একটা পেরেন্টাল ডিএনএ থাকবে। সুতরাং পেরেন্টাল ডিএনএর দুটো স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। এরপরে কি হবে? এরপরে যেটা বিজ্ঞানীরা বলছেন যে এই পেরেন্টাল ডিএনএর দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যাবে। তাহলে এটা সেপারেটেড হয়ে যাবে এবং এটা সেপারেটেড হয়ে যাবে এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসাবে কাজ করবে। তাহলে প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আমরা কি বলবো? টেমপ্লেট। তাহলে এটা হলো পেরেন্টাল স্ট্র্যান্ড, ঠিক আছে। সো দিস ইজ কল্ড পেরেন্টাল স্ট্র্যান্ড। তাহলে আমরা দুটো ছাঁচ পাচ্ছি, এটা একটা ছাঁচ আর এটা একটা ছাঁচ। এটা হলো, তাহলে দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং সেপারেটেড হয়ে যাওয়ার পরে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। এখান থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে একটা ডিএনএ থেকে আমরা কটা ডিএনএ পেলাম? একটা ডিএনএ থেকে আমরা দুটো ডিএনএ পেলাম। এই যে দুটো ডিএনএ আমরা পেলাম, এই দুটো ডিএনএ কে বলা হবে হাইব্রিড ডিএনএ। সো দিস আর কল্ড হাইব্রিড ডিএনএ। কেন এদেরকে আমরা হাইব্রিড ডিএনএ বলবো? কারণ দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে আলাদা হয়ে গেছে এবং একটা স্ট্র্যান্ড এক্ষেত্রে ইনট্যাক্ট আছে, এইদিকেও ওল্ড স্ট্র্যান্ড কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র একটা ওল্ড আর একটা নিউ স্ট্র্যান্ড তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে আমরা যে ডিএনএ পাবো, নতুন ডিএনএ আমরা যেটা পাবো, সেই ডিএনএতে কি থাকবে? একটা ওল্ড স্ট্র্যান্ড, একটা পুরানো স্ট্র্যান্ড থাকবে ইজ টু ওয়ান নিউ স্ট্র্যান্ড। আমি কালো কালারে যেটা এঁকেছি সেটা হলো নিউ স্ট্র্যান্ড। তাহলে আমরা দুটো স্ট্র্যান্ড পাবো, একটা পুরানো স্ট্র্যান্ড আর একটা হলো নতুন স্ট্র্যান্ড। তাহলে রেপ্লিকেশন পদ্ধতি প্রধানত এই তিনভাবে হতে পারে এবং প্রথম যে পদ্ধতি সেটা হলো কনজারভেটিভ পদ্ধতি। সুতরাং রেপ্লিকেশন পদ্ধতি বিজ্ঞানীরা বলছেন তিনটে ফ্যাশনে হতে পারে। প্রথম যে ফ্যাশন সেটা হলো কনজারভেটিভ রেপ্লিকেশন, সেকেন্ড যে ফ্যাশন সেটা হলো ডিসপারসিভ রেপ্লিকেশন এবং থার্ড যে প্যাটার্ন, আমি এখনো লিখিনি থার্ড প্যাটার্ন, এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সো দিস ইজ কল্ড সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, ঠিক আছে। তাহলে একে আমরা কি বলবো? সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এবং এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন পদ্ধতিতেই যে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটাই বর্তমানে আবিষ্কার হয়েছে। সুতরাং রেপ্লিকেশন পদ্ধতি কনজারভেটিভ পদ্ধতিতে হয় না, রেপ্লিকেশন পদ্ধতি ডিসপারসিভ পদ্ধতিতে হয় না। রেপ্লিকেশন পদ্ধতি কিভাবে হবে? রেপ্লিকেশন পদ্ধতি সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হবে। অর্থাৎ কি? ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড আছে, এই দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং প্রতিটি স্ট্র্যান্ড ছাঁচ হিসাবে কাজ করবে, টেমপ্লেট হিসাবে কাজ করবে এবং সেই টেমপ্লেট বা ছাঁচে নতুন করে স্ট্র্যান্ড তৈরি হবে। অর্থাৎ যে নতুন ডিএনএ পাবো সেক্ষেত্রে একটা পুরানো স্ট্র্যান্ড পাবো আর একটা নতুন স্ট্র্যান্ড পাবো। সেই কারণের জন্য এই ডিএনএকে বলা হয় হাইব্রিড ডিএনএ এবং বর্তমানে বলা হচ্ছে যে রেপ্লিকেশন পদ্ধতি যেভাবে হয় সেই পদ্ধতি হলো সেমি কনজারভেটিভ ম্যানার। সুতরাং রেপ্লিকেশন পদ্ধতি ডিসপারসিভ পদ্ধতিতেও হয় না এবং রেপ্লিকেশন পদ্ধতি কনজারভেটিভ পদ্ধতিতেও হয় না। রেপ্লিকেশন পদ্ধতি যেভাবে হয় সেটি হলো সেমি কনজারভেটিভ পদ্ধতি। ওকে, এবং রেপ্লিকেশন, তাহলে সায়েন্স সবসময় কি করে? সায়েন্স সবসময় পরীক্ষার সাহায্যে প্রমাণ চায়। রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ম্যানারে হয়
সুতরাং প্রোক্যারিওটিক রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ম্যানারে হয়, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন, ঠিক আছে? অর্থাৎ ইকোলাই কোষে যে রেপ্লিকেশন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে রেপ্লিকেশন পড়তে হবে সেটা হলো প্রোক্যারিওটিক রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, এটা প্রথম বলেছিলেন যে সায়েন্টিস্ট, প্রথম এক্সপেরিমেন্টালি প্রমাণ করেছিলেন যে সায়েন্টিস্ট, দুজন সায়েন্টিস্ট, একজনের নাম মেসেলসন আর একজনের নাম হলো স্টাল। তাহলে মেসেলসন অ্যান্ড স্টাল তারা বললেন যে ইকোলাই কোষে রেপ্লিকেশন পদ্ধতি সেমি কনজারভেটিভ ম্যানারে হয়। অর্থাৎ একটি যে পেরেন্টাল ডিএনএ তার দুটি স্ট্র্যান্ড বা দড়ি পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং প্রত্যেকটা দড়ি ছাঁচ হিসাবে কাজ করে এবং এই ছাঁচের নতুন নতুন স্ট্র্যান্ড তৈরি হয়, অর্থাৎ একটা ওল্ড স্ট্র্যান্ড এবং একটা নিউ স্ট্র্যান্ড যুক্ত নতুন ডিএনএ তৈরি হয়। এবং এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হলো মেসেলসন এবং স্টাল। তারা কিসে প্রমাণ করলেন? তারা ইকোলাই কোষ বা ব্যাকটেরিয়া কোষে পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন যে রেপ্লিকেশন পদ্ধতি প্রধানত এরকমভাবে হয়। ওকে, এরপরে ইউক্যারিওটিক কোষেও রেপ্লিকেশন পদ্ধতি কিন্তু সেমি কনজারভেটিভ ম্যানারে হয়। সুতরাং ইউক্যারিওটিক রেপ্লিকেশনও কিন্তু সেমি কনজারভেটিভ ম্যানারে হয় এবং এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীটার নাম হলো টেলর। সুতরাং টেলর পরীক্ষার সাহায্যে প্রথম বললেন যে ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন পদ্ধতি সেমি কনজারভেটিভ ম্যানারে হয়। তিনি যে গাছের ওপর পরীক্ষা করেছিলেন সেই গাছটার নাম হলো ভিসিয়া ফ্যাবা। সেই গাছটার নাম কি? ভিসিয়া ফ্যাবা, বা এটাকে বলা হয় ব্রড বিন। ওকে, আমরা বিন খাই, সুতরাং এই বিন গাছের ওপর তিনি পরীক্ষা করেছিলেন। ভিসিয়া ফ্যাবার ওপর পরীক্ষা করে বিজ্ঞানী টেলর বললেন যে রেপ্লিকেশন পদ্ধতি অলওয়েজ উইল বি পারফর্মড বাই দ্য সেমি কনজারভেটিভ ফ্যাশন। ওকে, সো রেপ্লিকেশন অ্যাকচুয়ালি তিন রকম পদ্ধতিতে হতে পারে। দিস মে বি কনজারভেটিভ, দিস মে বি ডিসপারসিভ অ্যান্ড দিস মে বি সেমি কনজারভেটিভ। দেয়ার আর টু ওয়েজ অফ দ্য রেপ্লিকেশন, অর্থাৎ তিনটে পদ্ধতিতে রেপ্লিকেশন হতে পারে। কিন্তু রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ম্যানারেই হয়, এই দুটো ম্যানারে হয় না, এই দুটো ফ্যাশনে হয় না, এই দুটো পদ্ধতিতে হয় না। রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হবে? সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হবে। রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, এটা পরীক্ষার সাহায্যে প্রথম প্রমাণ করলেন বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল ইকোলাই কোষে। এবং ইউক্যারিওটিক কোষেও রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন যে সায়েন্টিস্ট, তার নাম হলো টেলর, যে কোষে সেটি হলো ভিসিয়া ফ্যাবা। এবং তোমাদেরকে যেটা পড়তে হবে রেপ্লিকেশনে, সেটা হলো প্রোক্যারিওটিক কোষের রেপ্লিকেশন পদ্ধতি যে সেমি কনজারভেটিভ ম্যানারে হয়, মেসেলসন আর স্টালের এক্সপেরিমেন্ট, এটা পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ মেসেলসন এবং স্টালের এক্সপেরিমেন্ট তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তাহলে প্রথমেই আমি তোমাদেরকে কি বলেছিলাম যে রেপ্লিকেশন পদ্ধতি প্রধান, তাহলে রেপ্লিকেশন পদ্ধতি অ্যাকচুয়ালি তিনটি স্টেপস বা ধাপে হবে। একটি হলো ইনিশিয়েশন বা স্টার্টিং, সেকেন্ড হলো এলঙ্গেশন এবং থার্ড হলো টার্মিনেশন। তোমাদের পরীক্ষাতে এখান থেকে যেরকমভাবে প্রশ্ন আসে সেটা একটু বলে দিই। সেটা হলো ইনিশিয়েশন, হয়তো বলতে পারে যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির ইনিশিয়েশন পদ্ধতি বর্ণনা করো, ঠিক আছে, 5 নাম্বারের। এলঙ্গেশন পদ্ধতি 5 নাম্বারের। প্রধানত ডিএনএ রেপ্লিকেশনে ইনিশিয়েশন আর এলঙ্গেশন থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। ওকে, এখান থেকে 5 নাম্বারের প্রশ্ন অবশ্যই তুমি একটা পাবে। তোমাদের 3টে 5 নাম্বারের কোয়েশ্চেন্স দেয়, সুতরাং তার মধ্যে এই জায়গা থেকে, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই জায়গা থেকে কোনো না কোনো একটা 5 নাম্বারের কোয়েশ্চেন্স তোমরা অবশ্যই পাবে। সেটা এনজাইমোলজি হতে পারে, অথবা আমি যেটা বলবো টোটাল ইনিশিয়েশনের বর্ণনা দিতে পারে, অথবা কি দিতে পারে, টোটাল ইনিশিয়েশনের বর্ণনা দিতে পারে, অথবা টোটাল এলঙ্গেশনের বর্ণনা দিতে পারে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথমেই আমি যেটা দিয়ে স্টার্টিং করব, আজকে এই পর্যন্ত স্টার্টিং করে রেখে দেব, সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন। ওকে, সো দ্য ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির ইনিশিয়েশন পদ্ধতি সম্বন্ধে প্রথমে আমরা জানব। এই প্রসঙ্গে বলে রাখি যে বইতে অনেক অনেক ক্রিটিক্যাল ছবি দেওয়া আছে, ঠিক আছে। আমি যে ছবিগুলো তোমাদের নোটসে দিয়েছি, ওই ছবিগুলো আঁকবে, ওগুলো অনেক সোজা, আর বই থেকে ছবি আঁকতে গেলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো ইনিশিয়েশন। তাহলে ইনিশিয়েশন পদ্ধতি কাকে বলে? ইনিশিয়েশন পদ্ধতি হলো সেটাই যেভাবে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, শুরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
ধরা যাক এটা একটা ডিএনএ, ধরা যাক এটা কি, এটা হলো একটা ডিএনএ এবং ডিএনএতে দুটো চেন আছে, এই দুটো চেন পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। ওকে, বিজ্ঞানীরা বলছেন যে ডিএনএ রেপ্লিকেশন ডিএনএর কোনো একটা পার্টিকুলার জায়গায় স্টার্ট হয়, সুতরাং যে জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। যে জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে তাকে আমরা কি বলবো, অরিজিন অফ রেপ্লিকেশন, বা এটাকে বলা হয় অরিসি, বা এটার নাম হলো অরিসি। তাহলে যে জায়গা থেকে ডিএনএর মধ্যে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসি। প্রোক্যারিওটিক কোষে একটি অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে প্রোক্যারিওটিক সেলে অরিসি কতগুলো থাকবে? প্রোক্যারিওটিক সেলে অরিসি থাকবে সিঙ্গেল, এক পিস অরিসি থাকবে। কিন্তু ইউক্যারিওটিক কোষে কতগুলো অরিসি থাকবে? ইউক্যারিওটিক কোষে একাধিক অরিসি থাকবে বা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে। তাহলে এটা হবে মোর দেন ওয়ান, অর্থাৎ একের বেশি হচ্ছে অরিসি থাকবে। তাহলে অরিসি হলো ডিএনএর সেই জায়গা যে জায়গায় ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয়। ধরা যাক এটা হলো একটা ডিএনএ এবং ডিএনএর যে পার্টিকুলার জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় এই জায়গাটাকেই আমরা বলবো অরিসি, বা এই জায়গাটাকেই আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন। পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন্স আছে এই জায়গা থেকে। দেন দিস ইজ কল্ড অরিজিন অফ রেপ্লিকেশন। ওকে, so this is actually the starting point of the replication from where the replication starts. যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয় তাকেই আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসি। এবং প্রোক্যারিওটিক কোষে একটি অরিসি থাকবে, কিন্তু ইউক্যারিওটিক কোষে একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। ঠিক আছে, এরপরে যে ঘটনাটা ঘটবে, তাহলে এক নাম্বার আমরা অরিসির কথা আমরা দেখে নিলাম। ওকে, সেকেন্ড দেখো, সেকেন্ড যে স্টেপ, অর্থাৎ এইভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আমি বলেছিলাম এটা 5 নাম্বারের কোয়েশ্চেন্স আসবে। সুতরাং ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন যখন বলবে, প্রথমে অরিজিন অফ রেপ্লিকেশন বলে এই রকম যে ছবি এঁকেছি এই ছবিটা আঁকতে হবে। সেকেন্ড যেটা ঘটনাটা ঘটবে সেটা কি? সেকেন্ড যে ঘটনাটা ঘটবে, 3 রকমের এনজাইম অরিজিন অফ রেপ্লিকেশনে সাহায্য করবে। ওকে, সো 3 টাইপস অফ এনজাইম রেপ্লিকেশনে সাহায্য করবে। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হলো অ্যাকশন অর ফাংশন অফ হেলিকেজ, অর্থাৎ হেলিকেজ, তার সঙ্গে সঙ্গে এসএসবি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে টোপো আইসোমারেজ। ওকে, সুতরাং এই 3টে এনজাইম কিভাবে কাজ করবে এবার সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে দেখ, আমি যেখানটা বলছিলাম যে রেপ্লিকেশন পদ্ধতি একটা পার্টিকুলার জায়গাতে শুরু হয়, তাহলে রেপ্লিকেশন যখন এইভাবে শুরু হবে, কোনো একটা অংশ নিয়ে আমরা যদি দেখি, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশনে এই যে হেলিকেজ, এসএসবি আর টোপো আইসোমারেজ এরা কি করে, তাহলে এটা ধরা যাক একটি ডিএনএ। সো ডিএনএর এই যে অংশটা আমি লিখলাম এটা হলো অরিসি, তাহলে এটা কি হলো? অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন। এই অরিসিতে এবার 3 রকমের এনজাইম যুক্ত হবে। ধরা যাক এই এনজাইম এর নাম হলো হেলিকেজ। প্রথমেই হেলিকেজ কি কাজ করবে? প্রথমেই হেলিকেজ ডিএনএর বা অরিজিন, এই যে অরিসি যে স্থান আছে, এই অরিসি স্থানে কি থাকবে? হাইড্রোজেন বন্ড আছে। ঠিক আছে, তাহলে প্রথমেই এই হেলিকেজ এনজাইম কি কাজ করবে? প্রথমেই হেলিকেজ এনজাইম এই অরিসি স্থানে হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেবে। দেখো, যদি হাইড্রোজেন বন্ড যদি ভেঙে যায় তাহলে অরিসিকে কেমন দেখতে লাগবে? অরিসিকে অনেকটা চোখের মতো দেখতে লাগে। দিস ইজ কল্ড রেপ্লিকেশন আই অর রেপ্লিকেশন বাবল। সো দিস ইজ কল্ড রেপ্লিকেশন আই অর দিস ইজ কল্ড রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, তাহলে অরিজিন অফ রেপ্লিকেশন স্থানে হেলিকেজ এনজাইম প্রথমেই হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেবে এবং তার ফলে অরিজিন, এই অরিসি স্থানকে অনেকটা চোখের মতো দেখতে লাগে। ইট লুকস লাইক আওয়ার আইজ। সো দিস রিজিয়ন ইজ কল্ড এজ রেপ্লিকেশন আই অর রেপ্লিকেশন বাবল। বাবল মানে কি? একটা বুদবুদ। ঠিক আছে, যখন হাইড্রোজেন বন্ড যখন ভেঙে যায় তাহলে হেলিকেজ এনজাইম
এই অরিজিন অফ রেপ্লিকেশন স্থানে হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিল, তাহলে এরকমভাবে একটা কি তৈরি হবে, এরকমভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ড যেহেতু ভেঙে যায়, রেপ্লিকেশন আই বা বাবল তৈরি হবে। এরপরে যে এনজাইমটা এসে লাগবে, এই স্থানে যে এনজাইম এসে লাগবে সেই এনজাইমের নাম হলো এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ তারা প্রত্যেকটা স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হবে। তাই যদি হয় ডিএনএ আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। ওকে, তাহলে এক্ষেত্রে কি লেগে গেছে, হেলিকেজ। তাহলে এটা হলো কোন এনজাইম, এটা হলো হেলিকেজ। হেলিকেজের পরে কে লেগে গেছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এরপরে যে এনজাইম রিক্রুট হবে এখানে, সেই এনজাইমটার নাম হলো টোপো আইসোমারেজ। সেই এনজাইমটার নাম কি, টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ এইখানে টরসান ফোর্সকে রিমুভ করবে, অর্থাৎ ডিএনএর এই যে স্ট্র্যান্ড যে খুলে গেছে, এটা যাতে আবার আগের অবস্থায় ফিরে না আসে, সেই কারণের জন্য টোপো আইসোমারেজ এই জায়গাটায় কাজ করবে এবং তার ফলে ডিএনএ আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। সুতরাং ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশনে যে এনজাইম সাহায্য করে, তিনটে এনজাইম, একটি হলো হেলিকেজ, একটি এসএসবি আর একটা টোপো আইসোমারেজ। তাহলে তোমাদেরকে প্রথমে কিভাবে লিখতে হবে, 1 নম্বর ফাংশন লিখতে হবে হেলিকেজের ফাংশন। ওকে, 2 নম্বর পয়েন্টে এতে লিখতে হবে হেলিকেজের ফাংশন, বিতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এসএসবি এর ফাংশন, এবং সিতে যেটা লিখতে হবে সেটা হলো টোপো আইসোমারেজের ফাংশন। ওকে, তাহলে ডিএনএর অরিজিন অফ রেপ্লিকেশন স্থান এইভাবে সেপারেটেড হয়ে গেল এবং তার ফলে রেপ্লিকেশন আই বা বাবল তৈরি হলো। এরপরে যে এনজাইমটা রিক্রুট হবে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশনে, সেই এনজাইমটার নাম হলো আরএনএ প্রাইমেজ। সেই এনজাইমকে আমরা কি বলবো, আরএনএ প্রাইমেজ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রাইমেজ এনজাইম ছোট্ট আরএনএ প্রাইমার তৈরি করে। ওকে, সো প্রাইমেজ এনজাইম কি করবে, স্মল আরএনএ প্রাইমার তৈরি করবে। সুতরাং এইবার আমি যদি এই জায়গাটাকে কেটে ফেলি, এবার কি করব, এই জায়গাটাকে আমি যদি কেটে ফেলি, ওকে, সো এই জায়গাটা যদি কেটে ফেলে এই পোর্শন যদি আমরা নিয়ে দেখি, অর্থাৎ এইটুকু পোর্শন যদি আমরা নিয়ে দেখি, তাহলে ছবিটা কেমন হবে। ছবিটা খুব সিম্পল হবে, ঠিক আছে। সো দ্য ডায়াগ্রাম তখন এই রকম হবে। একটা অংশ আমি কেটে দিয়েছি। ওকে, তাহলে কি হবে, ডায়াগ্রাম এরকম হবে, একটি 5 প্রাইম এন্ড আর একটা 3 প্রাইম এন্ড, আর একটা 3 প্রাইম এন্ড আর একটা 5 প্রাইম এন্ড। তাহলে আরএনএ প্রাইমেজ এনজাইম কি কাজ করবে, আরএনএ প্রাইমেজ এনজাইম এক্ষেত্রে আরএনএ প্রাইমেজ এনজাইম এই 3 প্রাইম প্রান্তের দিকে এরকমভাবে, অর্থাৎ এরকমভাবে একটা আরএনএ প্রাইমার যুক্ত করবে। ওকে, সো এরকমভাবে কি করবে, আরএনএ প্রাইমার এক্ষেত্রে যুক্ত করবে। তাহলে একটা 5 প্রাইম এন্ড আর একটা 3 প্রাইম এন্ড, আর একটা কি 3 প্রাইম এন্ড আর একটা 5 প্রাইম এন্ড, ঠিক আছে। তাহলে এই যে দুটো চেন পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে, এই জায়গায় আরএনএ প্রাইমার যুক্ত করবে এবং তারপরে ডিএনএ চেনের এইভাবে এলংগেশন ঘটবে, এবং এই জায়গায় আরএনএ প্রাইমার যুক্ত করবে এবং তার ফলে ডিএনএ চেনের এলংগেশন ঘটবে। একটা বিষয় মনে রাখবে সব সময়, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন অলওয়েজ প্রসিড ইন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। সো অলওয়েজ প্রসিড মানে কি, এগিয়ে যাওয়া, প্রসিড ইন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সমস্ত পদ্ধতি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে হয়। তাহলে দেখো, এটা হলো 5 প্রাইম প্রান্ত, তাহলে কোন ডাইরেকশনে হচ্ছে রেপ্লিকেশন, 3 প্রাইম। এইটা হলো 5 প্রাইম প্রান্ত, কোন ডাইরেকশনে হচ্ছে রেপ্লিকেশন, 3 প্রাইম। তাহলে রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে হয়, এবং আরএনএ প্রাইমার প্রথমেই, এই আরএনএ প্রাইমেজ প্রথমেই আরএনএ প্রাইমার এই সেপারেটেড দুটি স্ট্র্যান্ডে যুক্ত করে। সুতরাং এইভাবে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি শুরু হয়ে যায়। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যে জায়গায় শুরু হয় তাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন। এই জায়গায় প্রথমে হেলিকেজ এনজাইম যুক্ত হয়, ডিএনএ দুটো হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, তার ফলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। এরপরে যে উৎসেচক লাগে তার নাম সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, যেটা দুটো স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হয় এবং দুটি স্ট্র্যান্ডকে এক্সটেন্ডেড রাখতে সাহায্য করে।
তারপরে যে এনজাইম কাজ লাগে তার নাম হলো টোপো আইসোমারেজ টরশন ফোর্সকে রিমুভ করে। এরপরে যে উৎসেচক রিক্রুট হয় তার নাম হলো আরএনএ প্রাইমেজ, যেটা আরএনএ প্রাইমার তৈরি করে, এবং এই আরএনএ প্রাইমারের মধ্যেই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় এবং পরের স্টেপ অর্থাৎ এলংগেশন পদ্ধতি চালু হয়। ঠিক আছে, তাহলে পরের স্টেপ অর্থাৎ এলংগেশন শুরু হয় এরপরে। এর পরের দিন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের এলংগেশন স্টেপস। ওকে।